স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। এক কিডনি রোগীর চিকিৎসার খরচ জোগাড়ের উদ্দেশ্যে দুই কিশোরকে নিয়ে রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করে লিওন মোল্লা নীরব নামের এক তরুণ। সিনেমা ও ভিডিও গেম দেখে তারা অনুপ্রাণিত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহক সহ 16 জনকে প্রায় 4.5 ঘন্টা জিম্মি করে রাখার পর আত্মসমর্পণ করে ওই তিনজন। 18 লাখ টাকার পাশাপাশি উদ্ধার করা হয়েছে খেলনা পিস্তল ও ছুরি। তাদের হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওরা বলেছিল যে একজন মৃত্যুসজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। এমন তথ্য জানিয়ে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার। জানান, আত্মসমর্পণকারীদের কাছ থেকে 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল ও 2টি ছুরি উদ্ধার করা হয়েছে। তারা কোনোভাবে মিসগাইডেড, আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি। আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি, কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি, বিভিন্নভাবে ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি। এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে, ক্রাইম ম্যানেজমেন্টে, সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভিন্স করতে পেরেছি। নিরাপত্তা নিশ্চিত করা হবে এমন আশ্বাস পেয়ে পুলিশের কাছে 3 জন আত্মসমর্পণ করে বলেও জানানো হয়। আইজি স্যার সাথে ওদেরকে স্পিকারে কথা বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না, তাহলে আমরা সেফ। আমরা পুলিশের কাছে ধরা দিলে, আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে আমরা সেফ থাকবো, ওদের লাইফে কোনো হ্যাসেল থাকবে না, লাইফ থ্রেট হবে না। এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটিতে ঢুকে পড়ে ওই 3 জন। কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে দাবি করা হয় অর্থ। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যারা জিম্মি হয়েছিলেন তাদের খাবার ছাড়া অন্য কোনো ধরনের কষ্ট হয়নি, জানায় রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। ওরা গ্রাহক বেশি এসেছিল, এসে তারপর কি করলো? ওই যে এসে পিস্তল দেখাইছে, ভয়ভীতি দেখাইছে টাকা নেওয়ার জন্য। কি ধরনের পিস্তল? খেলনা পিস্তল। প্রশাসন যা বললো, আমরা তো চিনি না, প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন না, খেলনা পিস্তল। আপনাদের সহকর্মী যারা ছিলেন তারা ভালো আছেন? তারা সবাই ভালো আছেন, গ্রাহকরাও ভালো আছেন। তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায়, কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি। ছোট একটা বাচ্চা ছিল, এদেরকে খাবার দিতে পারেনি। দুপুরে ডাকাত দলের ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হতে থাকে। ব্যাংকটি চারপাশে ঘেরাও করে মূল গেটে তালা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয় তারা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে শাহবাজ শরীফের বৈঠকে এই আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে। এদিকে বৈঠকে বাণিজ্য, সংস্কৃতি ও খেলাধুলা সংক্রান্ত বিষয়ের সম্পর্ক জোরদারে একমত হন দুই সরকার প্রধান। D8 সম্মেলনে যোগ দিতে গত বুধবার মিশর যান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের বিষয়ে এক বক্তব্যের ভুল ব্যাখ্যার পাশাপাশি গণমাধ্যমে তা নিয়ে অপপ্রচার চলছে, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার রাতে রাজধানীর আসাদ গেটে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে অংশীজনদের সাথে সংলাপ হয়। এতে জানানো হয়, কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোটের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দেবে। এ সময় বদিউল আলম মজুমদার বলেন, ভবিষ্যতে আইন কানুন মেনে যারা প্রস্তুত হবে তাদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বাধা থাকার কথা নয়। এছাড়া এটি নির্বাচন কমিশনের বিষয়। তবে এই বক্তব্যের সঙ্গে একটি রাজনৈতিক দলের নাম জুড়ে দিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। প্রসঙ্গত, এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা রুজু হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলা সুরাহার উপর।
কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কন্টেইনার পণ্য নিয়ে আজ আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তান থেকে সরাসরি আসা সেই জাহাজ। এবার এতে আসছে 825 TUS একক কন্টেইনার। পণ্য খালাসের পর 1200 কন্টেইনার নিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় প্রতিনিধির কর্মকর্তারা। গেল 11 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউএন জিয়ান ফাজং চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটি 328 TUS কন্টেনার নামিয়ে পরদিন চলে যায় ইন্দোনেশিয়ায়। পাকিস্তান থেকে সরাসরি জাহাজটি চট্টগ্রামে আসার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। ভারতেও প্রতিক্রিয়া দেখায় বিভিন্ন মহল। তবে জাহাজটির স্থানীয় প্রতিনিধি আওয়ামী লীগের সাবেক MP ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান কর্ণফুলীর সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পাকিস্তান থেকে কন্টেনার সংখ্যা বাড়তে থাকলে এই রুটে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে। পিক সিজনে ট্রান্সশিপমেন্ট ডিলেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যায়, সেই টেনশনটা ইম্পোর্টারের থাকে না। সুতরাং সবসময় ডাইরেক্ট সার্ভিসে ইম্পোর্টারটা আনতে চায়। তাই আমি মনে করি কি এই সার্ভিসটা খুবই জনপ্রিয় হবে। দুবাই করাচি চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চালু হওয়ায় ভাড়ার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়ের, আর এতে আগ্রহী হচ্ছেন আমদানি ও রপ্তানিকারকরা। কলম্বো কিংবা পোর্ট ক্লাংয়ের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট হতো, এখন সেই ট্রান্সশিপমেন্ট আর লাগছে না, এখন সরাসরি আসছে। এই যে কারণে আমাদের প্রায় 4 থেকে 5 দিন সময় সাশ্রয় হচ্ছে। শিপিং এজেন্টরা আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় করছে এবং আমদানিকারকরাও খুব স্বল্প সময়ে তাদের কার্গো পাচ্ছে এবং আলটিমেটলি এগুলো ভোক্তা পর্যায়ে জিনিসের দাম কমবে। আগে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা, মালয়েশিয়া বা সিঙ্গাপুর আনা হতো চট্টগ্রামমুখী কন্টেনার। সম্প্রতি দুবাই ভিত্তিক জাহাজ পরিচালনাকারী ফিডার লাইন্স DMCC কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে এই সেবা চালু করেছে। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম। সরকার পতনের আন্দোলনে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা বাবা, পরিবারের সবাই শোকে পাথর। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষার্থী সুহার্দ ঢাকা এসেছিলেন মার সাথে দেখা করতে। খালাতো ভাইয়ের সাথে আন্দোলনে যোগ দিলে সেখানে মাথায় গুলি লাগে তার। এরপর আর ফেরা হয়নি মায়ের কোলে। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন সুহার্দ। পরীক্ষা চলাকালীন বন্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ঢাকায় মার কাছে বেড়াতে এসেছিলেন। 18 জুলাই বিকেল 5টায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া খালাতো ভাইয়ের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে হঠাৎই একটি গুলি ডান চোখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়। ঢাকা মেডিকেলে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সুহার্দকে। ছেলেকে হারিয়ে দিশেহারা মা মমতাজ বেগম। কেউ কারো পাশে দাঁড়ানোর মতো নাই। আমি হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি। শোকে পাথর বাবা আব্দুল মতিনও। আমি চাই না এই দেশে আর কোনো মা বাপ তার বুকের সন্তান রে এভাবে কেড়ে নেওক, এটা আমি চাই না। সুহার্দের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরাও। পরীক্ষা তো দিলই, পরীক্ষা দিলে রেজাল্টও বাড়িল, সে তো নেই। আমাদের সংসারে বাতিল চলেছে, এক প্রদীপ নিভে গেছে। বেদনার হাহাকারের মধ্যে আছি। আমাদের একমাত্র ছেলে বাড়িটা এরকম শূন্য করে চলে গেছে। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের বিচার করতে হবে। DBC নিউজ ডেস্ক। দর্শক, রাজধানীর জলশিরিতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে BOA ম্যারাথন 2024। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহিম। আমরা সরাসরি যোগ দেব তার সাথে। মুশফিক, শীতের সকালে ম্যারাথন কেমন জমে উঠেছে জানাবেন, সেই সাথে অংশগ্রহণকারীর সংখ্যাই বা কেমন দেখছেন? সামিয়া, আপনি যেমন বলছেন শীতের সকাল, আসলে এখানে ম্যারাথনটা কিন্তু শুরু হয়েছে শীতের ভোরে, কুয়াশার চাদর ভেদ করে। 5000 অ্যাথলিট কিন্তু আজকে এই ম্যারাথনে অংশ নিয়েছেন। আপনি জানেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এইবারই প্রথমবারের মতো এমন একটা ম্যারাথনের আয়োজন করেছে যেখানে 5000 অ্যাথলিট রয়েছেন। তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিনিশিং জোনে যারা 10 কিলোমিটার এবং 21.1 কিলোমিটার দৌড়ে এসে তাদের রানটা শেষ করছেন। এবং এই রেসের মধ্য দিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বার্তা দিতে চাইছে যে তারুণ্যকে প্রাধান্য দিতে চাইছে, তারুণ্যের সুস্বাস্থ্য
এবং বয়সের ভেদাভেদ ভুলে সুস্বাস্থ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই আয়োজন, এবং এই আয়োজনটাতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি, তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। সে কারণেই তার বাড়তি একটা উদ্যোগ, উনি এই বছরই অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তারপরে তিনি এই উদ্যোগটা নিয়েছেন যাতে করে বাংলাদেশের তরুণদের মাঝে ক্রীড়ার একটা চেতনা ছড়িয়ে দেওয়া যায়। সেই চেতনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই আয়োজনটা করেছে, যে আয়োজনের মধ্য দিয়ে আজকে সেটা এস্টাবলিশ হচ্ছে যে অনেক ক্রীড়াবিদ এখানে রয়েছে, অনেক ক্রীড়াবিদ রয়েছেন যারা এখানে আজকে অংশগ্রহণ করেছেন এবং এখানে বয়সের একটা সীমাবদ্ধতা ছিল, অন্তত 14 হতে হবে সর্বনিম্ন বয়স, এবং সেই 14 থেকে সর্বোচ্চ 65 বছর পর্যন্ত ক্রীড়াবিদরা কিন্তু আজকে দৌড়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই সামিয়া, যে শুধু 14-এর মধ্যে সীমাবদ্ধ থাকেননি অনেকেই। যেমন আমি দুটো বাচ্চাকে দেখেছি যাদের বয়স 12 বছর এবং 10 বছর, তারা দুই ভাই কিন্তু পুরো 10 কিলোমিটারের রেসটা শেষ করেছে। এ থেকেই বোঝা যায় যে আসলে ক্রীড়ার প্রতি মানুষের উদ্যোগ বা অনুপ্রেরণা বা উৎসাহটা কতটা, সেটা বোঝাই যায়। একজন ফিনিশারের সাথে একটু কথা বলতে চাই। কত কিলোমিটার শেষ করলেন? 10 কিলো। 10 কিলো। জি। আয়োজনটা কেমন ছিল, কেমন দেখলেন? অনেক ভালো, অনেক এনজয় করেছি এবং আমি প্রথমবার, কিন্তু ভালো লাগছে আর কি, এবং সামনেও আবার পার্টিসিপেট করার ইচ্ছা আছে। এই যে আয়োজন, আসলে এটা বাংলাদেশের ক্রীড়ার প্রতি বাংলাদেশের মানুষকে কতটা অনুপ্রাণিত করবে বলে মনে হয়? আসলে মানুষজন এই মানে উদ্বুদ্ধ হচ্ছে, যেটা এটা আসলে দরকার, কারণ মানুষজন বেশি হচ্ছে ঘরকুনো হয়ে যাচ্ছিল, যেটা এখন মানুষ কিছুটা এই আয়োজনগুলা আরো বেশি দরকার মানুষের আসলে। ধন্যবাদ। আমি দেখতে পেলাম যে এই মাত্র একজন আপু শেষ করে এসেছেন। আপু কত কিলো দৌড়েছেন? 10 কিলো। 10 কিলোমিটার। এই আয়োজনটা আসলে কতটা অনুপ্রাণিত করলো আপনাকে, এবং এটা কি বার্তা দিচ্ছে অলিম্পিক? হ্যাঁ, অনেক ভালো অনুভূতি। এই প্রথম আমার ফার্স্ট ইভেন্ট, তো আমি চাই সবাই জয়েন করুক, সবাই রান করুক, নিজের জন্য ভালো। প্রতিদিন নিজের জন্য 1 ঘন্টা হলো দৌড়ানো উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আপনার কি মনে হয়েছে যে আসলে এর মধ্যে দিয়ে অলিম্পিক কি বার্তা দিচ্ছে, আমাদের যুব সমাজ এবং তরুণদেরকে কতটা অনুপ্রাণিত করবে ক্রীড়াঙ্গন? অনেক ভালো, এটা অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম, আমি তো আরো ইভেন্ট করছি, আমার মেয়ে এটা ফার্স্ট টাইম, আমার ওয়াইফ, আমরা একসাথে আসছি। তারা শিক্ষক, নিজের জন্য 1 ঘন্টা। আমরা সোনারগাঁ থেকে আসছি, আমার একটা কমিটি আছে সোনারগাঁ রানার্স। তো হ্যাঁ, সামিয়া, আপনি দেখছিলেন যে একটা পুরো পরিবার, মায়ের সঙ্গে মেয়ে এবং বাবাও রয়েছেন, তারা পুরো পরিবারটা এসছে কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে। আসলে দৌড়ে যে প্রতিযোগিতায় অংশ নিয়ে যে পদক জিততে হবে বিষয়টা তা নয়, সুস্বাস্থ্যের জন্য, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সবকিছু মিলিয়ে ক্রীড়াঙ্গনের যে চেতনা, ক্রীড়ার যে চেতনা, সেই চেতনা ছড়িয়ে দিতে কিন্তু অলিম্পিক এই আয়োজনটা করেছে, এবং এই অলিম্পিকের এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই নতুন করে ক্রীড়ার প্রতি তাদের চেতনার বিকাশ ঘটাবে, সেই প্রত্যাশা আমাদেরও। সামিয়া। মুশফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। 1092 কোটি টাকা লোপাটের অভিযোগে ইসলামী ব্যাংকের বর্তমান এমডি, সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী এস আলমের ছেলে, 2 ভাই সহ 58 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও। আর অবৈধ সম্পদের অভিযোগে মামলা করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নামে। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092 কোটি টাকা ঋণ নেওয়া হয়। এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরোয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র 3 বছরে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি। দুদকের এজাহারে বলা হয়েছে, এ দুর্নীতিতে ইসলামী ব্যাংকের 34 কর্মকর্তা সহযোগিতা করেন। পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট 58 জনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মামলা করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে।
এদিকে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে 137টি বাস কেনায় অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী এবং এবিএম আমিনুল্লাহ নুরী সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির অভিযোগটি দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেসরকারি আইএফআইসি ব্যাংক থেকে 1907 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক যুগ্ম কর্মকর্তা সাইফুল আলম এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধেও অনুসন্ধানে নামবে দুদক। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল আলম পাপুল, তার স্ত্রী ও শালিকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বড় সিন্ডিকেটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আটক করা হয়েছে 2 দালালকে। এদিকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রায় 4 লাখ আবেদন আগামী 3 মাসের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। জাতীয় পরিচয়পত্রে ভুল নিয়ে নানা ধরনের ভোগান্তিতে সাধারণ মানুষ। সংশোধনের আবেদন করে বছরের পর বছর অফিসে অফিসে ঘুরছেন ভুক্তভোগীরা। এরই মধ্যে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযানে যায় দুদকের একটি দল। এই সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধনযোগ্য বহু এনআইডি পড়ে থাকায় এর সুযোগ নিয়েছেন দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা কর্মচারীরা। বলেন, আগামী 3 মাসের মধ্যে সমাধান হবে এসব সমস্যার। কারো বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। 3,78,000 আবেদন পেন্ডিং আছে এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ। কারণ মানুষ দুর্দান্ত সাফার করে, যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। আর দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বড় সিন্ডিকেটের প্রমাণ পেয়েছেন তারা। সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি। এই বিষয়ে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। দুদকের এই অভিযানে আটক করা হয় দালাল চক্রের 2 সদস্যকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা থেকে বিদেশি পিস্তল সহ 2 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব টেপাখোলার নজরুলের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে আটক 2 জন হলেন ফয়সাল ও নজরুল। বুধবার ফয়সালের স্ত্রী থানায় এসে অভিযোগ করেন, রাগের বশে বোনের মাথায় পিস্তল ধরেন তার স্বামী। দুপুরেই 2 জনকে আটক করা হয়। রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্রটি। সাথে পাওয়া গেছে একটি ম্যাগাজিন ও 2টি কার্তুজ। শীত বাড়ার সাথে সাথে পিঠা খাওয়ার ধুম পড়ে সারা দেশে। গাইবান্ধা ও মোংলায় রাস্তার পাশে ভ্যানে বিক্রি হচ্ছে শীতের পিঠা। নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সন্ধ্যা নামতেই দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন পিঠাপ্রেমীরা। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশনের পরামর্শ সংশ্লিষ্টদের। মাটির চুলায় তৈরি হচ্ছে সুস্বাদু ভাপা পিঠা। থাকছে ধনেপাতা, কাঁচামরিচের চাটনি সহ নানা মজাদার ভর্তার সাথে চিতই পিঠাও। প্রতি পিস ভাপা পিঠা 10 টাকা ও চিতই পিঠা 5 টাকায় বিক্রি হচ্ছে। কম পুঁজির এই ব্যবসায় লাভও হচ্ছে বেশ। এই টাকায় সংসার চলছে অনেকের। চিতই পিঠার ভাপা পিঠা বেশি আর সাথে অনেক ধরনের মশলা দিই। এখানে ডেলি আসি আমরা খেতে, চিতই পিঠার অনেকটা টেস্ট। গাইবান্ধা শহরে 3 যুগেরও বেশি সময় ধরে পিঠা বিক্রি করছেন বাবুল মিয়া।
শাহী পিঠা দিয়ে মন জয় করেছেন ক্রেতাদের। শীতের সন্ধ্যায় সমবয়সী মানুষের ভিড় বাবুল মিয়ার দোকানে। সুগন্ধি আতপ চাল, খেজুর গুড়, বাদাম, কিশমিশ, চেরি, খেজুর, নারিকেল, মোরব্বা সহ 10টি উপাদান দিয়ে বানান বিশেষ ভাপা পিঠা। এটা আমরা বিক্রি করি 20 টাকা, 30 টাকা, 100 টাকা। এই কারণে আমাদের যে বাদাম দিতে হয়, কিশমিশ, চেরি ফল। অলিতে গলিতে আরও পিঠার দোকান থাকলেও বাবুল মিয়ার পিঠার স্বাদই আলাদা। তাই সবার কাছে তার পিঠার বেশ কদর। বাড়তি কিছু যোগ করে, যার ফলে পিঠাটা সুস্বাদু। বাদল ভাই সুস্বাদ করে জিনিসটা, এই জন্য মানুষ এনার কাছে আসে। গুড়টা খুব ভালো লাগে, পিঠাটা খুব দারুণ খেতে, আমি প্রতিদিন খেতে আসি। পিঠা বিক্রি করে সংসার চালানোর কথা জানালেন বাবুল মিয়া। সন্ধ্যার পর থেকে বেচা কিনাটা আরম্ভ হয়। পিঠা ব্যবসা করিয়ে মনে করেন আমি একটু ঋণ আছে, এগুলো একটু সচ্ছাদ হয়। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি করে পরিবেশনের পরামর্শ এই স্বাস্থ্য কর্মকর্তার। হাত পা পরিষ্কার, পিঠার যে সরঞ্জামাদিগুলো আছে এগুলো যেন স্বাস্থ্যসম্মতভাবে সংগ্রহ করে রাখা হয়, আগুনটা যেন সময় মতো নিরূপণ করা হয়। মাঝে মাঝে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং অনুরোধ করতেছি। পিঠাপুলি বাংলার লোকজ সংস্কৃতির অংশ। শীতের আগমনে এই পিঠাপুলি উপভোগ্য হয়ে ওঠে আবহমান বাংলায়। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। রোপা আমনের ভালো ফলন হলেও আশানুরূপ দাম পাওয়া নিয়ে শঙ্কায় গাইবান্ধার চাষিরা। এবার উৎপাদন খরচ বাড়লেও সরকার নির্ধারিত মূল্য না পাওয়ায় হতাশ তারা। তবে কৃষি বিভাগের দাবি, উৎপাদন বেশি হওয়ায় লাভবান হবেন কৃষকরা। গাইবান্ধায় আমন ধান কাটা প্রায় শেষ। ধার দেনা মেটাতে কেউ কেউ এরই মধ্যে মাড়াই শেষে বাজারে তুলে বিক্রিও করছেন ধান। কৃষকরা বলছেন সারের দাম বাড়ায় শুধু উৎপাদন খরচ নয়, বেড়েছে ধান কাটার খরচও। সরকারিভাবে প্রতিমন আমন 1320 টাকা নির্ধারণ করা হলেও তাদের বিক্রি করতে হচ্ছে 1200 টাকায়। আর এই ধান কিনছেন মূলত চাতাল ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা। আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষক। যার যে ধানের দাম সেই হিসাবে পোষাচ্ছে না। এখন যে রেট যে কত হবে সেটা তো বলা যাবে না। এখন পোষার না পোষালেও তো করার লাগবে, আবারটা তো আর কোনো মিস দেওয়া যাবে না, খাওয়াই লাগবে, 4টে ভাত খাওয়াই লাগবে, ঘরের ভাত। সরকারের তো আর নেন, এখন পাবলিকে নিচ্ছে, চাতালা নিতেছে, এটি কায়দা বাজে করিয়ে চলতেছে। ব্যবসার ঘরের অবস্থায় বাজার হলে মনে করো এখন 1200, 1250, 1260 টাকাও যায় এরকম। যদিও সংশ্লিষ্টরা বলছেন আবাদ ভালো হওয়ায় লাভবান হবে কৃষক। গাইবান্ধা জেলায় এবছর 1,33,040 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। কৃষকরা তাদের ধান বিক্রি করে সন্তুষ্টি প্রকাশ করছে। এতে কৃষি বিভাগও সন্তুষ্ট। চলতি মৌসুমে 4000 হেক্টরের বেশি চাষাবাদ হয়েছে রোপা আমনের। ফলন ভালো হলেও কৃষকরা তাকিয়ে ভালো দাম পাওয়ার দিকে। ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেন যুদ্ধে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা বসতে এবং আপোষ করতে রাশিয়া রাজি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইউক্রেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরুর জন্য কোনো শর্ত নেই বলে জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার মস্কোয় রেজাল্টস অফ দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন শীর্ষক ওই অনুষ্ঠানে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। পুতিন বলেন, আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল। যুদ্ধ অবসান নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে এই বিষয়ে অপরপক্ষকেও আলোচনা এবং আপোষের জন্য প্রস্তুত থাকতে হবে। পুতিন সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদকে নিয়েও কথা বলেন। জানান, বাশার সিরিয়া থেকে পালিয়ে বর্তমানে মস্কোয় আশ্রয় নিয়েছেন, যদিও তার সঙ্গে এখনো কথা হয়নি তার। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।